আগে সংস্কার পরে নির্বাচন বলছে জামায়াত। জানাবো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি ভালো লক্ষণ নয়। ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না বললেন আলী রিয়াজ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বললেন পার্থ। এবং সর্বশেষ জানাবো ৩২৮ কোটি টাকার ঋণ ফাঁকি দিতে শত কোটির চুরির মামলা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগে সংস্কার পরে নির্বাচন বলছে জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের সব পজিটিভ সিদ্ধান্তকে স্বাগত জানাবে জামায়াত। মোহাম্মদ তাহের বলেন, সংস্কার কমিশনের চূড়ান্ত ব্যবস্থার পরে যথাশীঘ্রই নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। আজকে খসড়া আলোচনা হয়েছে, এই বিষয়ে আবার ঐক্যমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় হবে, সেখানে আমাদের মূল প্রতিক্রিয়া জানাবো। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা বলেছি আগে সংস্কার বিষয়গুলো আসুক, আমরা ঐক্যমত্য হই, এরপর নির্বাচনের বিষয় আসবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আমরা দেখি সেটা কতটুকু এগোয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি ভালো লক্ষণ নয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ধুয়ো তোলা ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক বলেন, গণহত্যার বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচনের ব্যাপারে মতৈক্য রয়েছে, সে কারণে সংস্কার ও বিচারের ইস্যুকে নির্বাচনের বিপরীতে হাজির করার কোনো অবকাশ নেই। সরকার ও নির্বাচন কমিশনকে বিভ্রান্ত না করতে সবার প্রতি আহ্বান জানায়। তিনি বলেন, দেশ পরিচালনায় সরকার দুর্বল ও অকার্যকর হয়ে পড়লে দেশের গণতান্ত্রিক উত্তরণ বড় ধরনের ঝুঁকির মধ্যে নিক্ষিপ্ত হবে। জনগণের সমর্থন থাকা সত্ত্বেও ক্ষমতার ৬ মাস পরে রাষ্ট্র পরিচালনায় সরকারের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। সরকারের বিশেষ কোনো দিকে হেলে পড়ার সুযোগ নেই। সরকারের আদলীয় নিরপেক্ষ চরিত্র নষ্ট হলে তাদের অধীনে নির্বাচনও ঝুঁকির মধ্যে পড়বে। তাই সরকারকে তার নিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে। পতিত স্বৈরাচারের বিচার দাবি করে সাইফুল হক বলেন, মুক্তিযুদ্ধকালীন যুদ্ধ অপরাধের বিচার যেমন প্রতিশোধের বিষয় নয়, পতিত আওয়ামী লীগ ফ্যাসিবাদের গণহত্যার বিচারও কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের বিষয় নয়। ন্যায় বিচার নিশ্চিত করতে এসব বিচার কাজ সম্পন্ন করা দরকার। তিনি বলেন, বাংলাদেশকে অনুগত রাখতে ভারতের বাংলাদেশ নীতির যে বিপর্যয়, ভারতের মোদী সরকার এখনো তা হজম করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশের গণ অভ্যুত্থানে নরেন্দ্র মোদীর নালিশ ব্যর্থ হয়েছে। ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না বললেন আলী রিয়াজ। নতুন বাংলাদেশের পথরেখা তৈরির জন্য জাতি দায়িত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য প্রকাশের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই কাজে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না। দীর্ঘদিন সংগ্রাম ও অনেক প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি। 6টি কমিশনের প্রস্তাবে সেই পথরেখার কথা উল্লেখ করা আছে। এখন আমাদের কাজ সুপারিশ বিষয়ে ঐক্যমত্য তৈরি, বাস্তবায়নের পথ পদ্ধতি তৈরি করা, রাষ্ট্রের সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, শুরু না করলে সেই প্রক্রিয়া অগ্রসর হবে না। প্রক্রিয়া অগ্রসরে সবার ঐক্যমত্য জরুরি বলেও জানান আলী রিয়াজ। তিনি বলেন, ঐক্যমত্য করতে রাজনৈতিক দলের সঙ্গে দলগত ও জোটগত বৈঠক করব, কিন্তু আনুষ্ঠানিক বৈঠকের আগে সবচেয়ে জরুরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ থাকা। বিভিন্ন সময়ে আমরা আবারও মিলিত হব। আলী রিয়াজ বলেন, আমাদের লক্ষ্য যেহেতু এক রাষ্ট্রের বিভিন্ন পদ্ধতির সংস্কার করা এবং দ্রুততর সময়ে নির্বাচন করা, তাই আনুষ্ঠানিক যোগাযোগের পাশাপাশি বোঝাপড়া তৈরি ও একত্রে কাজ করা জরুরি। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেই সহযোগিতা পাবে বলে মনে করেন আলী রিয়াজ। আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবেও বলে মন্তব্য করেন তিনি। আলী রিয়াজ বলেন, আমাদের কাজ হচ্ছে আপনাদের সহযোগিতা করা, সবার আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রাখা ও যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে অগ্রসর হওয়া, এমন দলিল তৈরি করা যা নতুন বাংলাদেশের প্রথম রেখা তৈরি করা যাবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বললেন পার্থ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে জানিয়েছেন বাংলাদেশের জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্তরিক রহমান পার্থ বলেন, বৈঠকে ছোট ছোট অ্যাডভাইস দেওয়া হচ্ছে, নির্বাচন হবে কবে হবে, কোন কোন দল তাড়াতাড়ি নির্বাচন চায়। আমরা বলেছি যে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না, কিন্তু অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হবে। বিজেপি চেয়ারম্যান বলেন, ৪,৫০০ ইউনিয়ন পরিষদের একটা মারামারি হওয়ার শঙ্কা আছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। গ্রাউন্ড রিয়েলিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়েলিটিতে অনেকে মানে না, মেনে নেবে না। এই সন্ত্রাস যেন না হয়, স্থিতিশীল যেন থাকে, কোনো ধরনের সংস্কারের জন্য যে জাতীয় নির্বাচন বিলম্বিত না হয়, সে বিষয়ে আমাদের তরফ থেকে বলছি। 328 কোটি টাকার ঋণ ফাঁকি দিতে শত কোটির চুরির মামলা। কারখানা থেকে শত কোটি টাকা চুরির অভিযোগে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার দায়ের হওয়া একটি মামলায় ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে কারখানা থেকে চুরির অভিযোগ করা হয়েছে সেটির কাছে 3টি ব্যাংকে পাওনা রয়েছে 328 কোটি টাকা। চুরির মামলা দায়েরের পর সার্বিক পরিস্থিতিতে বর্তমান ঋণ আদায়ের ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন ঋণ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কর্মকর্তারা। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলা দায়েরের পর কয়েক মাস পেরিয়ে গেলেও বেইজ টেক্সটাইল লিমিটেড কর্তৃপক্ষ কি মালামাল চুরি হয়েছে তার সুনির্দিষ্ট তালিকা দিতে পারেনি। আবার মামলার এজাহারে কখন কি চুরি হয়েছে তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। আসামির নামেও উল্লেখ করা হয়নি, শুধু উল্লেখ করা হয়েছে 5 মাসের কারখানা থেকে প্রায় 100 কোটি টাকার মালামাল চুরি হয়েছে। এ কারণে মালামালটি নিয়ে ধোঁয়াশা রয়েছে তদন্ত কর্মকর্তারাও। তবে পুলিশের ধারণা, কারখানা থেকে মূল্যবান মালামাল ও যন্ত্রপাতি আগেই সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এরপর সেটি এক প্রকার উন্মুক্ত করে নেওয়া হয়নি তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থাও। এ কারণে লোকজন হাতের কাছে যা পেয়েছে তা নিয়ে গেছে। সব মিলিয়ে ব্যাংকের ঋণ ফাঁকি দিতেই শত কোটি টাকার চুরির মামলাটি দায়ের করেন কারখানা কর্তৃপক্ষ। পুলিশ জানায়, গত 6 নভেম্বর কালুরঘাট সিডিএ শিল্প এলাকায় অবস্থিত বেইজ টেক্সটাইল লিমিটেড থেকে চুরির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। কারখানার সাবেক কর্মকর্তা মীর মানজির আহসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কোভিড-19 ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ব্যাপক আর্থিক ক্ষতি হওয়ার 2022 সালের জুনে বেইজ টেক্সটাইলের তৈরি পোশাকের ইউনিটই বন্ধ করে দেওয়া হয়। পরে শ্রমিক অসন্তোষ এবং আর্থিক অসঙ্গতির কারণে 2023 সালের জুনে টেক্সটাইল ইউনিটও বন্ধ করে দেওয়া হয়। কারখানা বন্ধ থাকায় চুক্তিভিত্তিক নিরাপত্তা প্রহরীদের সঠিকভাবে তদারকি করা সম্ভব হয়নি। এতে 2024 সালের মে মাস থেকে 5 নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে কারখানার বিদেশি যন্ত্রপাতি, গ্যাস জেনারেটর, শীতাতাপ নিয়ন্ত্রণ করার যন্ত্রসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য 100 কোটি টাকা। এছাড়া আসামি হিসেবে কারণ নাম বা অজ্ঞাতনামা হিসেবে কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। এর আগে গত 30 সেপ্টেম্বর বেইজ টেক্সটাইলের পক্ষে চাঁদগাঁও থানার সাধারণ ডায়েরি জিডি করা হয়। কারখানার ব্যবস্থাপক ফয়েজ আহমেদ এতে উল্লেখ করেন, 2024 সালের 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর অস্থিতিশীলতার সুযোগ ছোটখাটো চুরি বাড়তে থাকে। কারখানার সামনে বখাটেদের আনাগোনা বেড়েছে। তারা কারখানার নিরাপত্তা কর্মী জহিরুল ইসলামকে মারধর করে বলে জিডিতে উল্লেখ করা হয়। তবে তখন চুরির অভিযোগ করা হয়নি। সরেজমিনে গত 8 ফেব্রুয়ারি গিয়ে দেখা যায় কারখানার দেওয়ালগুলোই শুধু অবশিষ্ট রয়েছে। গেটের ভেতরে লোহার কিছু স্ট্রাকচার পড়ে আছে, ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাঁচ ও ইটের টুকরো। পাকা মেঝে ভেঙে তুলে নেওয়া হয়েছে। ছোট মাঝারি আকারের যন্ত্রপাতি, জেনারেটর সহ বড় যন্ত্রপাতিও গ্যাস কাটার দিয়ে কেটে নেওয়া হয়েছে। কারখানার পাশে প্রশাসনিক ভবনের শীতাতাপ নিয়ন্ত্রণ করার যন্ত্র, টেলিভিশন সহ বৈদ্যুতিক পণ্য খুলে নেওয়া হয়েছে। এমনকি জানালার গ্রিল পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। কঙ্কালসার কারখানার ভেতরে থাকা প্রহরী মোহাম্মদ হারুন জানান, প্রতিদিন কারখানা থেকে কিছু না কিছু খুলে নিয়ে যাচ্ছে চোরেরা। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, যেসব যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্য পণ্য চুরির অভিযোগ করা হয়েছে সেসব তালিকা সরবরাহ করতে পারেনি মালিকপক্ষ। কারখানার কোনো সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। 300 শতক জায়গা জুড়ে থাকা বন্ধ কারখানা, সামনের গেট মাত্র একজন নিরাপত্তা কর্মী থাকে। তদন্ত করে মনে হয়েছে মেশিনারিজ সহ মূল্যবান যন্ত্রপাতি গত বছরের 5 আগস্টের আগেই কারখানার মালিক সরিয়ে নিয়েছে। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকে 5 আগস্টের পর স্থানীয় চোরেরা কারখানার অবশিষ্ট যন্ত্রপাতি নিয়ে গেছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে বেইজ টেক্সটাইল 3 ব্যাংকের 328 কোটি টাকা ঋণ খেলাপি হয়ে পড়েছে। এর মাধ্যমে ওয়ান ব্যাংকের 222 কোটি, সিটিকা ব্যাংকের 68 কোটি ও সোশ্যাল ইসলামী ব্যাংকের 38 কোটি টাকা রয়েছে। পানাদার ব্যাংকগুলোর কর্মকর্তারা জানান, যন্ত্রপাতি, গ্যাস জেনারেটর, শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র সহ কারখানার গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হওয়ার আমাদের ঝুঁকিতে পড়েছে। এখন শুধু কারখানার দেওয়ালগুলো অবশিষ্ট আছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক হাসান শিবলি ও তার স্ত্রী ইশরাত জাহান আরব আমিরাত ও পরিচালক SM জামাল উদ্দিন নিউজিল্যান্ডে অবস্থান করছেন। চেয়ারম্যান
সিদরাতুল মুনতাহা কোথায় আছেন তার তথ্য নেই ব্যাংকের কাছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক এম সালেউদ্দিন কুতুবী বলেন, বেসিক স্টাইলের কাছে আমাদের পাওনা 38 কোটি টাকা খেলাপি হয়ে গেছে। প্রতিষ্ঠানটির কর্ণধারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।